এই দেশের স্বীকৃতি কেমন করে আসলো, কওমি মাদ্রাসার স্বীকৃতির ইতিহাস কি? 2006 থেকে আরম্ভ, 9-এর আগে তদানীন্তন সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে ডেকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন তারা। নীতিগত শব্দের অর্থ হলো আমরা নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি মনে মনে, কিন্তু আমাদেরকে সে সিদ্ধান্তটা দেয় নেই, পার্লামেন্টে উঠায় নেই, কোন রকম গেজেট পাস হয়নি, কিছুই হয় নাই। সে সরকার বিদায় নিয়েছে। 2009 সালে নতুন সরকার আসলো। এই নতুন সরকার যখন আসলো, এবার আবার এই আন্দোলন চাঙ্গা হইল। ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বের আন্দোলন, সারা দেশের ওলামা মাশায়েখদের আন্দোলন, সব মিলে 2017-তে আবার আমাদেরকে বলা হলো, বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবেন, সিদ্ধান্ত জানালেন। আর 2018 সালে আজকে সেপ্টেম্বরের 19 তারিখ, কি ভাই আজকে কি বার? 19 তারিখ না? আজকের এই দিবসে পার্লামেন্টে আমাদের স্বীকৃতি বিল পাস হইল পার্লামেন্টে, আজকের দিনে 19 সেপ্টেম্বর। আর 8ই অক্টোবর প্রেসিডেন্ট সাহেব দস্তখত করলেন, এরপরে জারি হলো। এইভাবে আমরা স্বীকৃতি পাইলাম। স্বীকৃতির মধ্যে যে সমস্ত মুরব্বীরা কাজ করেছেন, 1 নম্বর তো বললাম শেখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কুদ্দিসা সিররুহুর কথা। এরপরে এই স্বীকৃতির পিছনে সবচেয়ে বড় অবদান যার, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এবং তাদের সঙ্গে আরো অনেকে ছিলেন ওনার সাথে। আমি নগণ্য এই স্বীকৃতির পুরা প্রোগ্রামের ভিতরে আমি ছিলাম সাথে। এবং আগের সরকার 2009 সালের আগের সরকারে কি হয়েছিল, পরের সরকারে কি হয়েছিল, 62 জন দেশের বিখ্যাত ওলামায়ে কেরামকে বিগত সরকার দাওয়াত দিয়ে তার অফিসের মধ্যে নিয়ে বলছেন আপনার কি দাবি। আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, সমাবেশ ঢাকা, তখন লোক পাঠাইয়া আমাদের আন্দোলনকে বন্ধ করে বলতে আমরা সব মানি নেব, আসেন। আমরা 10টা দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম। সে দাবি দাওয়াগুলো কিন্তু আমার কলমে লেখা, মুরব্বীদের দেখা, এবং আমি তাদের সামনে পাঠ করেছিলাম। সেখানে শেখুল হাদিস সাহেব ছিলেন, আল্লামা আহমদ শফি সাহেব ছিলেন, ফকির মোল্লা মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, মানা মহিউদ্দিন খান ছিলেন, এরকম মানা সিলেটের কাজের বাজারের হযরত মাওলানা হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন, বড় বড় বিজ্ঞজন ছিলেন। সেখানে ডাইরেক্ট সামনাসামনি কথা হয়েছে। এরপরে উনি বলেছিলেন, বিগত এখন যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেই প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে আপনার সব ভোটগুলো একত্রিত হন, তারপরে আমি স্বীকৃতি দিতে বাধ্য। আমার টেবিলে ফাইল রাখা আছে, একত্রিত হবেন, আমি দিয়ে দেব। এর কারণটা ছিল সর্ববৃহৎ বোর্ড বাংলাদেশের মধ্যে হলো বেফাকুল মাদারিসুল আরবিয়া, যে একটা মাদ্রাসা, একটা বোর্ডের আন্ডারে প্রায় 2500 এই 2200 মাদ্রাসা তখন। তাইলে এই বোর্ড চাইছিল, আহমদ শফি সাহেব চেয়েছিলেন, কিন্তু যাদের সঙ্গে এই দেশের সরকারের একটু ঘনিষ্ঠতা বেশি, তাদের বোর্ড না থাকলেও তারা বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলতো, যে এইভাবে একটা বোর্ডকে দেওয়া যায় না, বাংলাদেশের ভিতরে আরো 17টা বোর্ড আছে, শিক্ষা বোর্ড, সবকে দিতে হবে। এইসে করে এই কাজটাকে বাধা দিয়ে রাখছিল। অবশেষে বাধ্য হয়ে আহমদ শফি সাহেব
রাহিমাহুল্লাহ তাআলা মিটিং ডেকে সব বোর্ডগুলোর ভিতরে 6টা বোর্ডকে সিলেকশন করে 6 বোর্ড কেন্দ্রীয় বোর্ড বানানো হয়েছে, 6 বোর্ডের হাইয়াতুল উলিয়া বানানো হয়েছে। এই বোর্ডের মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি। এত পরিশ্রম, এত মেহনত 2006 থেকে নিয়ে এখন 2024 পর্যন্ত অনেক বিনিময়, কোরবানি, আত্মত্যাগ, আন্দোলন, পরিশ্রমের বিনিময়ে স্বীকৃতি পাইলাম। কিন্তু এই স্বীকৃতির ফলাফল কি দাঁড়াইল? এখন দেখা যায় কাগজে কলমে স্বীকৃতি আছে, বাস্তবে কোথাও এই স্বীকৃতির উপরে আমল নেই। আজকের এই সেমিনার শুধু আমি মনে করি এই দাবির মধ্যে আমরা আজকে এখানে কথা বলবো যে আমাদের মুরব্বীরা যেভাবে স্বীকৃতি নিয়েছেন, যে উসুল নীতিমালা অনুযায়ী নিয়েছেন, আমরা নীতিমালার ভিতরে হাত ধরতে চাই না, প্রস্তাব দিতে চাই না। আমরা নতুন ইউনিভার্সিটি করব কি করব না, এই ব্যাপারে আমি একমত নয়। এইটা আমাদের হাইয়াতুল উলিয়া বিভাগে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়, ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে। অধিকাংশের মত ছিল না আমরা ইউনিভার্সিটি করব না। কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিংয়ে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে একজন লোক ডাইরেক্ট সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়া তিনি ফাইনাল করছেন যে কেরানীগঞ্জের ভিতরে 10 একর জায়গা সরকার আমাদেরকে দিয়া দেবে ইউনিভার্সিটি করার জন্য। আমরা বলেছি, মুরব্বীরা বলেছেন, দেখেন এই শুরু হইল, সরকারের জায়গা নিতে হবে, সরকারের পয়সা নিতে হবে, সরকারের পয়সা বিল্ডিং করতে হবে, ভার্সিটি করতে হবে। যদি এইভাবে সরকারের ভিতরে আমরা ঢুকে যাই তাহলে কাওমি মাদ্রাসা থাকবে না, সব আলিয়া খালিয়া হয়ে যাবে। আমাদের মুরব্বীর পয়সা ইউনিভার্সিটি দরকার নেই। আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ইউনিভার্সিটি, হাটহাজারী মাদ্রাসা ইউনিভার্সিটি, পটিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, লালবাগ ইউনিভার্সিটি, ফরিদাবাদ ইউনিভার্সিটি, যাত্রাবাড়ি ইউনিভার্সিটি, এইভাবে জামিয়া রহমান ইউনিভার্সিটি, সব মাদ্রাসা আমাদের ইউনিভার্সিটি লেভেলে। তাহলে আমাদের স্বতন্ত্র ইউনিভার্সিটির নাম দিয়ে সরকারের হাতে আবদ্ধ হয়ে আমরা আবার কোন বিপদের মধ্যে পড়ি, তখন সরকার এমন হস্তক্ষেপ শুরু করবে আমাদের ঐতিহ্য, আদর্শ, দেবন্দিয়ত, আকীদা সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আজকের এই প্রবন্ধের ভিতরে ইউনিভার্সিটি, স্বতন্ত্র ইউনিভার্সিটি বিল্ডিং, ইউনিভার্সিটি কায়েম করার যে প্রস্তাব, এই প্রস্তাব বহু আগে প্রত্যাখ্যাত হয়ে গেছে। এটা নতুন করে এখানে আলোচনা করার কোনো অর্থ নেই। এটা আমার ব্যক্তিগত মত, আমি বিভাগ ও হাইয়ার পক্ষ থেকে বলছি। সেকেন্ড, আরেকটা কথা এখানে উঠে আসছে যে আমাদের ফজিলতকে, আরনিসকে, এসএসসি, এইচএসসি ইত্যাদি ইত্যাদি এইগুলো সরকারিভাবে পাস টাস করিয়ে এভিটিং ক্ষমতা দিয়ে সব ব্যবস্থা করার জন্য আমরা কি দারুল দেওবন্দের দিকে দেখেন, দেওবন্দির আদর্শের দিকে দেখেন। আমরা যে দাওরা সনদের স্বীকৃতি নিয়েছি, মান স্বীকৃতি, এটার মধ্যেও কিন্তু দেওবন্দের আকাবেররা ঐক্যমত নয়, তারা এটার বিরোধিতা করেছেন। শুধু আমরা বলছি যে ভারত হইল হিন্দু দেশের মধ্যে, কাফেরদের দেশের ভিতরে একটা মুসলমানদের একটা বড় কেন্দ্র। কিন্তু আমরা তো এই দেশে মোটামুটি আমরা স্বাধীন মুসলমানের দেশ। পাকিস্তানও মুসলমানের দেশ। পাকিস্তানের উলামায়ে কেরাম, আল্লামা তকি উসমানী, আল্লামা রফি উসমানী, আল্লামা সলিমুল্লাহ খান, আল্লামা ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা ইউসুফ বিন নুরি, এনারা যদি এর মধ্যে একমত থাকিয়া চেষ্টা করতে করতে সনদটা নিতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের ভিতরে দাওরা সনদটা নিতে কোনো অসুবিধা নাই। তবে সত্য হবে দাওরা সনদ দেখেন, আপনারা প্রজ্ঞাপন পড়ে দেখেন, প্রজ্ঞাপন লেখা আছে। এই লেখাগুলা অনেক শব্দ আলহামদুলিল্লাহ বন্দার কলমেও এখানে যুক্ত হয়েছে।